আজকে আমরা ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তো এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তার পাশে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে। তো চলো আমরা সরাসরি এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে দেওয়া আছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন 3। 1 নম্বর দেখে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, ঠিক আছে। টেক্সট বলতে একটি প্যাসেজ এখানে দেওয়া হয়েছে এবং তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো প্যাসেজটি লেসন 7 আ কিংস টেল, সেখান থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো কি বলা হচ্ছে এখানে দেখো, ম্যানি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং কল্ড উথার পেনড্রাগন। অর্থাৎ ম্যানি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো, ম্যানি হান্ড্রেডস মানে অনেক শত বছর আগে, অ্যাগো মানে হচ্ছে আগে, তো অনেক শত বছর আগে ইংল্যান্ড ওয়াজ রুলড মানে ইংল্যান্ডে শাসিত হতো বাই আ কিং একজন রাজার দ্বারা, কল্ড উথার পেনড্রাগন, তার নাম ছিল, সেই রাজার নাম ছিল উথার পেনড্রাগন। দ্য কিং মানে রাজা, হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, মানে হচ্ছে রাজা ছিলেন, তার রাজ্যের যে সমস্ত প্রজা ছিল বা লোকজন ছিল সকলের মানে বন্ধু হিসেবে তিনি থাকতেন আর কি, এবং প্রোটেক্টর মানে হচ্ছে তিনি সকলের রক্ষাকর্তা ছিলেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, এবং তিনি সকলের কাছেই ছিলেন সমান, ঠিক আছে। ফেয়ার বলতে এখানে তিনি সকলকে সমান চোখে দেখতেন, অর্থাৎ সকলেই তার কাছে ছিল একই রকমের আর কি, সমান চোখে তিনি দেখতেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস টেন্ডিং দেয়ার ফ্লোকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। তো এখানে দেখো কি বলা হচ্ছে, দ্য পিপল অফ ব্রিটেন মানে ব্রিটেনের এই যে লোকজন, ওকে, তারা কী করতো, লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, তারা বাস করতো, পিস মানে শান্তি, হ্যাপিনেস মানে হচ্ছে সুখে, তো সুখে শান্তিতে তারা কিন্তু বসবাস করতো। টেন্ডিং দেয়ার ফ্লোকস বলতে তারা পশুপালন করতো, ঠিক আছে। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং হচ্ছে চাষবাস করতো। তো চাষবাস করে এবং পশুপালন করে তারা কিন্তু সেই রাজ্যে, ব্রিটেনের সেই রাজ্যে কিন্তু সুখে শান্তিতে তারা বসবাস করতো। কিং উথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রাইন অ্যান্ড হ্যাড আ সন। তো এখানে কি বলা হচ্ছে, দ্য উথার পেনড্রাগন কী করেছিলেন, হ্যাড ম্যারিড মানে বিবাহ করেছিলেন, দ্য বিউটিফুল লেডি মানে সুন্দরী মহিলা, তার নাম ছিল কি ইগ্রাইন, এনাকে বিবাহ করেছিলেন। অ্যান্ড হ্যাড আ সন, এবং তাদের একটা কিন্তু পুত্র সন্তানও হয়েছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রন। তো দিস চাইল্ড মানে এই যে শিশুরা তাদের হয়েছিল, এই যে পুত্র সন্তান, এই শিশুরা কী ছিল, দ্য হেয়ার বলতে উত্তরাধিকারী ছিল, ঠিক আছে। এই যে টু দ্য রয়্যাল থ্রোন মানে হচ্ছে সিংহাসন, আর রয়্যাল থ্রোন বলতে রাজ সিংহাসন, তো এই রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল এই ছেলেটা, যে ছেলেটা তাদের হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বোর্ন। তো বলা হচ্ছে দ্য কিং অ্যান্ড দ্য কুইন মানে হচ্ছে রাজা এবং রানী, ডাইড মানে মারা গিয়েছিলেন, সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বোর্ন, অর্থাৎ এই যে তাদের পুত্র সন্তান হয়েছিল, এই পুত্র সন্তানটি হওয়ার পরপরই কিন্তু রাজা এবং রানী মারা গিয়েছিলেন। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, এবং এই সময় কী ছিল, একটা কঠিন সময় কিন্তু তার রাজ্যের মধ্যে পুরো হয়ে গেল, যেহেতু রাজা এবং রানী মারা গেলেন। ম্যানি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। তো ম্যানি অফ দ্য কিংস অপোনেন্ট মানে হচ্ছে বিরোধী আর কি। তো রাজার যে সমস্ত বিরোধী লোকজন ছিল আর কি, তারা কী করছিল, ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন মানে হচ্ছে সিংহাসন, সিজ মানে হচ্ছে দখল করা। তো তার বিরোধী দলের যে সমস্ত লোক ছিল তারা এই সিংহাসন দখল করার জন্য, তারা সিংহাসনটা দখল করার জন্য তারা করছিল আর কি, ঠিক আছে, যাতে সিংহাসনটা তারা দখল করে নিতে পারে বা রাজ্যটা দখল করে নিতে পারে। কিং উথার পেনড্রাগন হ্যাড 2 ওয়াইজ কাউন্সিলার্স, মার্লিন আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। তো এখানে বলা হচ্ছে দ্য কিং উথার পেনড্রাগন অর্থাৎ রাজা উথার পেনড্রাগন হ্যাড 2 ওয়াইজ কাউন্সিলার্স, এই রাজা উথার পেনড্রাগনের দুজন, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, বুদ্ধিমান, তো জ্ঞানী এবং বুদ্ধিমান দুজন পরামর্শদাতা ছিলেন। তাদের নাম কি, একজন হচ্ছে মার্লিন, যিনি হচ্ছেন প্রফেট মানে হচ্ছে ভবিষ্যৎ বক্তা আর কি, ভবিষ্যৎবাণী যিনি করতে পারেন এরকম লোক। অ্যান্ড আ ম্যাজিশিয়ান, এবং তিনি একজন ম্যাজিশিয়ান বা জাদুকর ছিলেন, ঠিক আছে, তার নাম ছিল কি মার্লিন। অ্যান্ড আরেকজন কে ছিল, অ্যান্ড দ্য ব্রেভ নাইট
স্যার উলফিয়াস, এবং আরেকজন ছিলেন সাহসী একজন নাইট, তার নাম ছিল স্যার উলফিয়াস। তো এই দুজন রাজার, এই যে রাজা কিং উথার পেন্ড্রাগন, তার পরামর্শদাতা ছিলেন এই দুজন। এরপর দেখো, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, অর্থাৎ এই যে দুজন স্যার উলফিয়ার আর হচ্ছে এই মার্লিন, এই দুজন কি হয়েছিল, এই যে রাজা মানে রাজ পরিবারের দ্বারা, রাজ পরিবারের কাছে তারা কিন্তু মানে গভীরভাবে ট্রাস্টেড, তারা খুব বিশ্বস্ত ছিল আর কি রাজ পরিবারের কাছে এই দুজন। ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়্যার নো মোর, যখন রাজা এবং রানী আর ছিলেন না, অর্থাৎ মারা গিয়েছিলেন, দ্য টু কাউন্সিলার্স মেট স্যার হেক্টর দ্য trustworthy রয়্যাল সাবজেক্ট টু দ্য কিং অন আ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট। তো এখানে বলা হচ্ছে ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়্যার নো মোর, যখন রাজা এবং রানী আর ছিলেন না, অর্থাৎ মারা গিয়েছিলেন, দ্য টু কাউন্সিলার্স, এই দুজন যে পরামর্শদাতা বা উপদেষ্টা, তারা কী করেছিলেন, মেট মানে সাক্ষাৎ করেছিলেন স্যার হেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, এবং এই হেক্টরকে না দ্য ট্রাস্টওয়ার্দি, একজন বিশ্বস্ত, আর লয়াল সাবজেক্ট, লয়াল মানে হচ্ছে একজন মান্য করে আর কি, ঠিক আছে, অনুগত একজন, সাবজেক্ট অফ দ্য কিং মানে রাজার একজন অনুগত এবং বিশ্বস্ত একজন প্রজা আর কি, ঠিক আছে, সাবজেক্ট বলতে এখানে প্রজা সেটাই বোঝানো হচ্ছে। অন আন কোল্ড অ্যান্ড উইন্ডি নাইট মানে হচ্ছে একটা ঠান্ডা এবং শীতল একটা মিডনাইট মানে মধ্যরাত্রি, ঠিক আছে, এই মধ্যরাত্রিতে তারা দেখা করেছিল, ঠিক আছে। এই যে রাজার দুজন উপদেষ্টা মার্লিন আর উলফিস, এই দুজন স্যার হেক্টর এর সঙ্গে দেখা করেছিলেন। তো এই পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া হয়েছে প্যাসেজটা। এই প্যাসেজটার লাইন বাই লাইন বাংলা অনুবাদ আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে কিন্তু এগুলোকে একবার পড়ে নিতে পারো, ঠিক আছে, বাংলাগুলো তোমরা এখান থেকে কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে। সম্পূর্ণ অংশটা এখানে দেওয়া হয়েছে, এই পর্যন্ত তোমাদের প্যাসেজটা দেওয়া আছে এই লেসনের। তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। নাম্বার এতে কী দেওয়া আছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক অল্টারনেটিভটা বেছে নিতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 3টির জন্য এখানে 3 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন নাম্বার 1 কী দেওয়া আছে, লেডি ইগ্রাইন ওয়াজ দ্য কিংস ডটার, সিস্টার, ওয়াইফ না নিস। তো এই যে সুন্দরী লেডির কথা এখানে বলা হয়েছে, এই প্যাসেজটা, লেডি ইগ্রাইন এটা রাজার কে ছিলেন, রাজার ওয়াইফ মানে রাজার স্ত্রী ছিলেন। তো অপশান সি আমাদের হবে সঠিক উত্তর। তো অপশান সি এরটা আমরা লিখবো এখানে সঠিক উত্তর, ঠিক আছে, অপশান সি। এরপর 2 নম্বর থেকে দেখো কী দেওয়া আছে, মার্লিন অ্যান্ড উলফিয়াস মেট স্যার হেক্টর, মার্লিন এবং উলফিয়াস এই যে স্যার হেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, অ্যাট ডন মানে ভোরবেলায়, অন আ কোল্ড নাইট একটা ঠান্ডা রাত্রিতে, অ্যাট নুন দুপুরবেলায়, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়। তো সঠিক উত্তর কী হবে, এটা অপশান বি এরটা, অন আ কোল্ড নাইট একটা হচ্ছে ঠান্ডা রাত্রিতে। তো অপশান বি আমরা এখানে সঠিক উত্তর লিখব। এরপর দেখো 3 নম্বর দেখে, দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রন অফ ইংল্যান্ড আফটার দ্য ডেথ অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়াজ। তো এখানে বলা হচ্ছে যে রাজা এবং রানীর মৃত্যুর পর ইংল্যান্ডের এই যে রাজ পরিবারের বা রাজ সিংহাসনের উত্তরাধিকারী, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী ছিলেন কে, দ্য ব্রাদার অফ দ্য লেট কিং মানে মৃত রাজার ভাই, ব্রাদার বলতে ভাই, দ্য নেফিউ অফ দ্য লেট কিং অর্থাৎ মৃত রাজার নেফিউ বা ভাইপো, আর ব্যারন মানে হচ্ছে একজন ব্যারন, দ্য সন অফ দ্য লেট কিং মানে না রাজার মৃত রাজার ছেলে। ওকে, তো কোনটা সঠিক উত্তর হবে, অপশান ডি এরটা হবে, যে রাজা মারা গিয়েছিলেন তার একজন কিন্তু পুত্র সন্তান ছিল আর কি, তো সেই ছিল কি রাজ সিংহাসনের উত্তরাধিকারী। তো অপশান ডি এরটা আমাদের এখানে হবে সঠিক উত্তর, দ্য সন অফ দ্য লেট কিং। পরের প্রশ্ন নাম্বার বিতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে আমাদের এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে, যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে। প্রশ্নের মান 1 নম্বর করে, দুটির জন্য এখানে 2 নম্বর দেওয়া আছে। তো 1 নম্বর দাগে কী বলা হচ্ছে, টু দ্য পিপল অফ ইংল্যান্ড উথার পেন্ড্রাগন ওয়াজ আ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর, অর্থাৎ টু দ্য পিপল অফ ইংল্যান্ড মানে ইংল্যান্ডের মানুষজনের কাছে উথার পেন্ড্রাগন কেমন ছিলেন, আ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর মানে তাদের বন্ধু হিসেবে ছিলেন, এবং প্রোটেক্টর মানে হচ্ছে রক্ষাকর্তাও ছিলেন, ঠিক আছে। এরপর 2 নম্বর দাগের প্রশ্ন, ইন ইংল্যান্ড আর ডিফিকাল্ট টাইম বিগেন ওয়েন, অর্থাৎ ইংল্যান্ডে কঠিন সময় শুরু হয়েছিল যখন কী হবে, ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন হ্যাড ডায়েড, যখন রাজা এবং রানী মারা গিয়েছিলেন তারপর থেকে। নাম্বার সিতে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। তো এখানে পূর্ণ বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 2 6 নম্বর এখানে দেওয়া আছে। তো প্রথম নাম্বার 1-এ কী বলা হচ্ছে, হাউ ডিড দ্য পিপল অফ ব্রিটেন লিভ আন্ডার দ্য রুল অফ কিং
উথার পেন্ড্রাগন, অর্থাৎ রাজা উথার পেন্ড্রাগন এর যে শাসনকাল সেই রাজত্বকালে ইংল্যান্ডের লোকজন কিভাবে তারা বাস করতো, তো এটা আমাদের লিখতে হবে। তো আমরা কী লিখবো, দ্য পিপল অফ দ্য ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, ওকে, অর্থাৎ সুখে শান্তিতেই বসবাস করতো ব্রিটেনের যে লোকজন তারা, টেন্ডিং দেয়ার ফ্লোকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, ওকে, চাষবাস করে এবং পশুপালন করে, আন্ডার দ্য রুল অফ দ্য উথার পেন্ড্রাগন, অর্থাৎ উথার পেন্ড্রাগনের রাজত্বকালে। নাম্বার 2, হু ওয়ার দ্য ওয়াইজ কাউন্সিলার্স অফ দ্য কিং উথার পেন্ড্রাগন, অর্থাৎ রাজা উথার পেন্ড্রাগনের এই যে দুজন জ্ঞানী পরামর্শদাতা ছিলেন বা উপদেষ্টা ছিলেন, তারা কারা, এটা লিখতে হবে। আমরা লিখব কি, দ্য ওয়াইজ কাউন্সিলার্স অফ দ্য কিং উথার পেন্ড্রাগন ওয়ার মার্লিন আ প্রফেট, ওকে, অ্যান্ড ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ কিং স্যার উলফিয়াস, অর্থাৎ স্যার উলফিয়াস আর হচ্ছে এই যে মার্লিন, ঠিক আছে, এই দুজন ছিলেন কাউন্সিলর, উপদেষ্টা ছিলেন। এরপর নাম্বার 3 দেওয়া যায়, হু ওয়াজ মার্লিন অ্যান্ড হু ওয়াজ স্যার উলফিয়াস, অর্থাৎ স্যার উলফিয়াসকে এবং মার্লিনকে, এটা লিখতে হবে। তো আমরা কী লিখবো, দেখো, মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস ওয়ার দ্য টু ওয়াইজ কাউন্সিলার্স অফ দ্য কিং উথার পেন্ড্রাগন, অর্থাৎ এই মার্লিন এবং স্যার উলফিয়াস ছিলেন কি রাজা উথার পেন্ড্রাগনের দুজন উপদেষ্টা ছিলেন বা পরামর্শদাতা ছিলেন, ঠিক আছে, একজন জ্ঞানী উপদেষ্টা ছিলেন। এরপর নাম্বার ডি তে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। প্রশ্ন নাম্বার 2 করে, দুটির জন্য 4 নম্বর দেওয়া আছে এখানে। নাম্বার 1 বলা হচ্ছে স্যার উলফিয়াস ওয়াজ আ ম্যাজিশিয়ান, স্যার উলফিয়াস একজন ম্যাজিশিয়ান ছিলেন, এটা এখানে বলা হচ্ছে, কিন্তু এটা ভুল তথ্য, স্যার উলফিয়াস ম্যাজিশিয়ান ছিলেন না, ওকে, ম্যাজিশিয়ান। তো আমরা কি লিখবো এখানে, স্টেটমেন্টটা আমরা প্যাসেজ থেকে তুলে নিয়ে লিখবো। প্রথম অংশটুকু আমরা লিখে দেখো ডট 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 দিয়েছি, তারপর অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, তো স্যার উলফিয়াস একজন সাহসী নাইট ছিলেন, তিনি ম্যাজিশিয়ান ছিলেন না। নাম্বার 2 দেওয়া আছে, স্যার এক্টর ওয়াজ দ্য মোস্ট ট্রাস্ট ওর দি কাউন্সিলার্স অফ দ্য লেট কিং, তো আমাদের দেখো এটাও ভুল হবে, এফ হবে, কারণ কি স্যার এক্টর কিন্তু কোনো কাউন্সিলর ছিলেন না, কাউন্সিলর মানে হচ্ছে উপদেষ্টা, তিনি ছিলেন একজন সাধারণ প্রজা ছিলেন। তোমরা এখানে ডট 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 এরকম দিয়ে লিখবো কি, এক্টর দ্য ট্রাস্ট ওর দি আর লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, অর্থাৎ এই যে এক্টর তিনি ছিলেন একজন বিশ্বস্ত অনুগত একজন প্রজা ছিলেন, ঠিক আছে, রাজার। পরেরটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে এবং 2 নম্বর দাগে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এখানেও প্যাসেজটিকে পড়তে হবে, তারপর নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। দেখো এই প্যাসেজের মধ্যে কি বলা হচ্ছে, ইন দ্য সেন্ট্রাল পার্টস অফ দ্য আফ্রিকা দেয়ার ইজ আ ক্লাস অফ স্ট্রেঞ্জ পিপল কল্ড দ্য পিগমিস, ওকে, এখানে বলা হচ্ছে ইন দ্য সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকা, মানে আফ্রিকার মধ্যভাগে, সেন্ট্রাল মানে হচ্ছে মধ্যভাগ, সেন্ট্রাল পার্ট মানে হচ্ছে মধ্যভাগ, তো আফ্রিকার মধ্যভাগে দেয়ার ইজ আ ক্লাস অফ স্ট্রেঞ্জ পিপল মানে হচ্ছে একটা অদ্ভুত মানুষ সেখানে থাকে আর কি, আফ্রিকার মধ্যবর্তী স্থানে, কল্ড দ্য পিগমিস, এবং তাদের বলা হয় কি পিগমিস বলা হয়। নান অফ দেম ইজ অ্যাবাভ 4 feet টল, নান অফ দেম মানে হচ্ছে তাদের কেউই নয়, ইজ অ্যাবাভ 4 feet টল, 4 feet মানে হচ্ছে 4 ফুট, টল মানে হচ্ছে উঁচু, অর্থাৎ তাদের কেউই কিন্তু 4 ফুটের বেশি উঁচু নয়, অ্যাবাভ মানে হচ্ছে ওপরে বা বেশি, তাদের কেউই 4 ফুটের ওপরে বা 4 ফুটের বেশি উঁচু বা লম্বা নয়। দে আর নিদার হোয়াইট নর ব্ল্যাক, তারা কিন্তু হোয়াইট মানে কি সাদাও নয়, নর ব্ল্যাক আবার কালোও নয়, বাট আর অফ চকোলেট কালার, কিন্তু তাদের গায়ের রং হচ্ছে চকোলেট কালার আর কি, চকলেট রঙের। দে হ্যাভ আ ফ্ল্যাট ফেস, তাদের মুখটা হচ্ছে ফ্ল্যাট মানে হচ্ছে থ্যাপা, অ্যান্ড উইথ আ লার্জ মাউথ, এবং তাদের যে মুখমণ্ডলটা অনেক বড় আর কি, ঠিক আছে, মুখটা অনেক বড়। দেয়ার টিথ আর ভেরি স্ট্রং, তাদের দাঁত খুব শক্ত। ইট ইজ সেড দ্যাট দে ক্যান বাইট থ্রু আ বল অফ লেড, লেড মানে হচ্ছে এখানে সীসা, তো বলা হচ্ছে ইট ইজ সেড মানে এটা বলা হয়, দ্যাট দে ক্যান বাইট মানে কামড়ানো, তারা কামড়াতে পারে, থ্রু আ বল অফ লেড, লেড হচ্ছে এক ধরনের ধাতু, ওকে, সীসা হচ্ছে এক ধরনের ধাতু, তো ওই সীসার যে বল সেই বল তারা কিন্তু কামড়াতে পারে, ঠিক আছে, তাদের দাঁত এতটাই শক্ত, তো এটাই বলা হচ্ছে। এরপর কি দেওয়া হয়েছে, দ্য পিগমিস লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশিং, তো এই যে পিগমিস জাতিরা তারা কী করতো, তাদের যে জীবন ধারণ করতে কীভাবে, হান্টিং মানে শিকার করে, অ্যান্ড ফিশিং মানে হচ্ছে মাছ ধরে।
দে হ্যাভ গ্রেট স্কিল, তাদের একটা খুব ভালো একটা স্কিল রয়েছে বা তারা একটা দক্ষতা রয়েছে কোন বিষয়ে, উইথ দ্য বো অ্যান্ড দ্য অ্যারো। বো অ্যান্ড দ্য অ্যারো মানে হচ্ছে কি তীর ধনুক, অর্থাৎ তীর ধনুক চালানোর বিষয়ে তাদের কিন্তু দক্ষতা রয়েছে, খুব ভালো দক্ষতা আছে তাদের। দে নো ম্যানি পয়জনস অ্যান্ড ইউজ দেম অ্যাট দ্য এন্ড অফ দেয়ার অ্যারোজ, অর্থাৎ এখানে বলা হচ্ছে দে নো মানে তারা জানে, ম্যানি পয়জনস, পয়জনস মানে হচ্ছে বিষ বা বিষাক্ত জিনিস, তারা এগুলোকে জানে এবং কী করে সেটা সেই বিষগুলো দিয়ে, অ্যান্ড ইউজ দেম অ্যাট দ্য এন্ড অফ দেয়ার অ্যারোজ মানে হচ্ছে তাদের যে তীর, সেই তীরের ডগায় তারা কী করে এই পয়জনগুলোকে ব্যবহার করে। সেই তীর যদি কাউকে মারা হয় তাহলে কী হবে, সেই পয়জনটা তার গায়ে লেগে যাবে এবং সেখান থেকে একটা পচন সৃষ্টি হবে বা সেখান থেকে কিন্তু সে মারা যাবে আর কি। দে লিভ ইন দ্য মিডস অফ দ্য ফরেস্ট, তারা জঙ্গলের মাঝখানে বসবাস থাকতো। মিডস মানে হচ্ছে মাঝখানে। অ্যাজ দ্য ফরেস্টস আর ফুল অফ ওয়াইল্ড বিস্ট, যেহেতু এই যে জঙ্গল সেগুলো ফুল অফ ওয়াইল্ড বিস্ট মানে বন্য পশুতে পরিপূর্ণ ছিল, সেই জঙ্গল প্রচুর বন্য পশু ছিল। দে ডু নট থিঙ্ক ইটস সেফ টু লিভ অন দ্য গ্রাউন্ড, এবং তারা কি মনে করতো, দে ডু নট থিঙ্ক, তারা এটা মনে করতো না কি যে ইটস সেফ, এটা নিরাপদ, টু লিভ অন দ্য গ্রাউন্ড, যে নিচে বসবাস করাটা নিরাপদ, এটা তারা কিন্তু মনে করতো না। নিচে বসবাস করলে বা রাতে যদি ঘুমিয়ে থাকে নিচে কী হবে, বন্য পশু এসে তাদের ওপর কিন্তু অ্যাটাক করবে। তারা কী করতো, তো দে মেক দেয়ার হার্টস, তাদের যে ঘর বা কুঁড়ে ঘর তারা তৈরি করতো কোথায়, অন দ্য পোলস মানে পোলের ওপরে, খুঁটির ওপরে, ঠিক আছে, খুঁটির ওপরে তাদের ঘরগুলো তারা তৈরি করতো। 10 to 12 ফিট হাই মানে 10 থেকে 12 ফুট উঁচুতে তারা খুঁটি পুঁততো, সে তার 10 থেকে 12 ফুট উপরে তাদের ঘরটা কিন্তু থাকতো। ওকে, এরপর দেখো দ্য পিপল গেট ইনটু দেম উইথ দ্য হেল্প অফ ল্যাডার্স, অর্থাৎ দ্য পিপল মানে মানুষজন, এই যে গেট ইনটু দেম মানে এই যে তারা ঘর করতো আর 10-12 ফুট উপরে খুঁটির মাথায়, তো সেখানে তারা কীভাবে প্রবেশ করতো, উইথ দ্য হেল্প অফ ল্যাডার্স, ল্যাডার্স মানে হচ্ছে মই লাগিয়ে বা মই দিয়ে তারা সেই ঘরে প্রবেশ করতো। দেয়ার হার্টস আর মোস্টলি মেড অফ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রিজ, তো দেয়ার হার্টস, দেয়ার মানে হচ্ছে তাদের, হার্টস মানে হচ্ছে তাদের এই যে ঘরগুলো বা কুঁড়ে ঘরগুলো, আর মোস্টলি মেড মানে বেশিরভাগই তৈরি করা হয় কী দিয়ে, অফ লিভস মানে হচ্ছে পাতা দিয়ে, অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রিজ এবং গাছের ব্রাঞ্চেস মানে ডাল, গাছের ডাল দিয়ে এবং পাতা দিয়ে তাদের এই ঘরগুলো তৈরি করা হয়। তো এই প্যাসেজটা দেওয়া হয়েছে, এবার এখান থেকে আমাদের প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তর লিখতে হবে। প্যাসেজের বাংলা অর্থটা আমাদের এখানে দিয়ে রেখেছি, তোমরা এই পর্যন্ত এখান থেকে পারলে চাইলে এখান থেকে ভিডিওটিকে পজ করে তোমরা বাংলাটাকে পড়ে নিতে পারো। এবার চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। নাম্বার এতে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এখানে চার্ট দেওয়া আছে, সেটা পূরণ করতে হবে। 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে, 1 × 5 = 5। দেখো 1 নম্বর দাগে কী বলা হচ্ছে, হ্যাবিটেট অফ পিগমিস, হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান, পিগমিসদের বাসস্থান কোথায়, উত্তর কী লিখবো, সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার মধ্যভাগে তারা কিন্তু বসবাস করে। নাম্বার 2 হচ্ছে দেয়ার অ্যাভারেজ হাইট, তাদের অ্যাভারেজ উচ্চতা কত, গড় উচ্চতা কত, তাদের গড় উচ্চতা হচ্ছে 4 ফিট। ওকে, 4 ফিট লিখবো আমরা, অর্থাৎ 4 ফুটের মতো তাদের উচ্চতা অ্যাভারেজ। এরপর হচ্ছে 3 নম্বর দেয়ার কালার, তাদের গায়ের রঙটা কীরকম, তাদের গায়ের রঙটা হচ্ছে চকলেট, তারা কালো নয় আবার সাদাও নয়, তাদের গায়ের রঙ হচ্ছে চকলেট কালারের। 4 নম্বর হচ্ছে দেয়ার লাইভলিহুড মানে হচ্ছে তাদের পেশা, তারা কীভাবে নিজের জীবন ধারণ করে, তো এখানে আমরা কি লিখবো, হান্টিং অ্যান্ড ফিশিং, অর্থাৎ শিকার করে এবং মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করে। 5 নম্বর হচ্ছে দেয়ার গ্রেট স্কিল, তাদের যে একটা খুব ভালো দক্ষতা রয়েছে, সেটা কোন বিষয়ে, তাদের স্কিলটা কোন বিষয়ে রয়েছে, উত্তর কী হবে, বউ অ্যান্ড অ্যারো মানে তীর ধনুক চালানোর বিষয়ে তাদের কিন্তু একটা দক্ষতা রয়েছে। তো এইভাবে আমরা এগুলোকে লিখলাম। এরপর নাম্বার বিতে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানেও একটি চার্ট দেওয়া আছে, সেটাকে পূরণ করতে হবে, ঠিক আছে। প্রশ্নের মান 2 নম্বর করে, 3টির জন্য 6 নম্বর দেওয়া আছে। দেখো এখানে এটা হচ্ছে কজ, এটা হচ্ছে এফেক্ট, তো যেখানে আমাদের এফেক্ট দেওয়া আছে তার কজটা লিখতে হবে, আর যেখানে কজটা দেওয়া আছে তার এফেক্টটা লিখতে হবে, ঠিক আছে। এফেক্ট মানে হচ্ছে ফলাফল, কজ মানে হচ্ছে কারণ। তো প্রথমটাই আমাদের দেখো এখানে এই যে লাল কালার যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের এফেক্টটা দেওয়া আছে। কি বলা হচ্ছে, পিগমিস ডু নট থিঙ্ক ইট সেফ টু লাইভ অন দ্য গ্রাউন্ড, মানে পিগমিসরা মনে করতো যে গ্রাউন্ড মানে হচ্ছে মাটিতে থাকাটা নিরাপদ নয়, এটা হচ্ছে ফলাফল। তো তার কারণটা কী কারণে তারা মনে করতো যে মাটিতে থাকা নিরাপদ নয়, তো তার কারণ হচ্ছে কি, দ্য ফরেস্টস আর ফুল অফ ওয়াইল্ড বিস্ট মানে হচ্ছে জঙ্গল বন্য পশুতে পরিপূর্ণ ছিল, তার জন্য তারা মনে করতো যে মাটিতে থাকা কিন্তু নিরাপদ নয়, উঁচু জায়গায় থাকতো তার জন্য তারা।
এরপর এখানে দেওয়া আছে দেয়ার টিথ আর ভেরি স্ট্রং, তাদের যে দাঁত খুব শক্ত ছিল, তার ফলে কি হয়েছিল, দে ক্যান বাইট থ্রু আ বল অফ লিড। ওকে, লেড মানে হচ্ছে সীসা, এক ধরনের ধাতু। তো সীসার যে বল, সেই বলে তারা কিন্তু সেই বলটা তারা কামড়াতে পারতো, তাদের দাঁতটা এতটাই শক্ত ছিল। 3 নম্বর এখানে এফেক্ট দেওয়া আছে, পিপল ইউজড ল্যাডার্স টু গেট ইন টু দেয়ার হার্টস, মানে তাদের যে ঘর তারা উঁচুতে তৈরি করতো, সেখানে ওঠার জন্য তারা কি করতো, ল্যাডার মানে হচ্ছে মই ব্যবহার করতো। ঠিক আছে, তো এর কারণটা কি, কারণটা হচ্ছে দে মেক দেয়ার হার্টস অন দ্য পোলস 10 to 12 ফিট হাই। কারণ হচ্ছে তারা তাদের যে ঘর সেটা তৈরি করতো পোলের ওপরে বা খুঁটির ওপরে 10-12 ফুট উপরে উঁচুতে করতো বাড়িটা, তার জন্য তারা মই লাগিয়ে সেই বাড়িতে প্রবেশ করতো, সেই ঘরে প্রবেশ করতো। নাম্বার সিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। এখানে ঠিক হলে লিখতে হবে টি এবং ভুল হলে লিখতে হবে এফ। 1 × 4 = 4। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে নাম্বার 1-এ, দ্য পিগমিজ নো এগ্রিকালচার, মানে পিগমিজরা চাষবাস জানতো। এটা ঠিক না ভুল? ভুল তত, তারা কী করতো, পশুপালন করতো আর মৎস্য শিকার করতো, তারা চাষবাস জানতো না, তার জন্য এটা আমাদের ভুল হবে, তো আমরা লিখবো এফ। এরপর 2 নম্বর দাগে কী দেওয়া আছে দেখো, দ্য পিগমিজ আর অ্যাফ্রেড অফ ওয়াইল্ড বিস্টস, মানে হচ্ছে পিগমিজরা বন্য পশুদের থেকে কিন্তু ভয় পেত আর কি। ঠিক আছে, তো এটা আমরা ঠিক লিখবো, বন্য পশুদের থেকে তারা ভয় পেত, তার জন্য কী করতো, উঁচু জায়গায় তারা নিজেদের বাড়িটা তৈরি করতো এবং সেখানে থাকতো। 3 নম্বর হচ্ছে দে ক্যান বাইট আ বল অফ আয়রন, আয়রন মানে হচ্ছে লোহা, অর্থাৎ লোহার বলে তারা কামড় মারতে পারে। এটা ভুল তত, তারা এখানে বলা হয়েছে কি লেড, মানে সিসার যে বল সেই বলে তারা কামড় মারতে পারে, সেটা বলা হয়েছে এই প্যাসেজের মধ্যে, তার জন্য আমাদের এটা কী হবে, এফ হবে। ঠিক আছে, নাম্বার 4-এ দেখো, দ্য মেন ওয়েপন অফ পিগমিজ ফর হান্টিং ওয়াজ বো অ্যান্ড অ্যারো, অর্থাৎ এখানে এই যে পিগমিজ এদের এই যে মানুষগুলো, এদের যে প্রধান হাতিয়ার, ওয়েপন মানে হচ্ছে হাতিয়ার, প্রধান হাতিয়ার ছিল পশু শিকার এবং পশু শিকার করার জন্য সেটা হচ্ছে তীর আর ধনুক। যেটা সঠিক তথ্য, তাদের তীর ধনুক হচ্ছে তাদের প্রধান হচ্ছে হাতিয়ার। ঠিক আছে, পশু শিকার করার জন্য, তো এটা আমরা লিখবো টি। পরের প্রশ্ন দেখবো, সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে নাম্বার 3-এর এতে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। এখানে আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে এই শূন্যস্থানগুলিকে। 1 × 3 = 3, 3টি দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ মিস্টার দে ইজ ড্যাশ দেওয়া আছে, এখানে দেওয়া আছে MA, বাট হিজ ওয়াইফ ইজ ড্যাশ দেওয়া আছে, এখানে দেওয়া আছে BA। এখানে কী হবে, মিস্টার দে ইজ, এখানে কিন্তু এটা হবে অ্যান হবে। ঠিক আছে, মিস্টার দে ইজ অ্যান MA, বাট হিজ ওয়াইফ ইজ আ BA। এখানে দেখো এটা আমাদের এ হবে এবং এখানে হবে অ্যান, কারণ কি এখানে MA যখন আমরা উচ্চারণ করবো তখন এ, অর্থাৎ এ প্রথম উচ্চারণ করতে হচ্ছে, অর্থাৎ ভাওয়েল আগে উচ্চারিত হচ্ছে, তার জন্য এখানে অ্যান হবে। এবং BAটাকে আমরা যখন উচ্চারণ করছি তখন কিন্তু প্রথমে ভাওয়েল উচ্চারণ হচ্ছে না, প্রথমে কিন্তু কনসোনেন্ট উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, তার জন্য এখানে হবে এ। তো প্রথমটা হবে অ্যান, তারপরটা হবে এ। এরপর নাম্বার 2-এ রিনা ইজ ড্যাশ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো এখানে কি হবে, রিনা ইজ, এখানে হবে দা হবে। ঠিক আছে, THE, দা, রিনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। রিনা হচ্ছে ক্লাসের সব থেকে লম্বা মেয়ে, টলেস্ট মানে হচ্ছে লম্বা, এখানে আমরা লিখবো কি দা। এর পরের প্রশ্ন দেখো নাম্বার বিতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট রিফ্লেকটিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন্স। ঠিক আছে, তো এখানে যে প্রোনাউন্স দিয়ে পূরণ করতে হবে, এমফ্যাটিক প্রোনাউন্স দিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। 3টির জন্য এখানে 3 নম্বর দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার 1-এ কী বলা হচ্ছে, ট্রাই টু কিপ ড্যাশ দেওয়া আছে ফিট। তো ট্রাই টু কিপ, এখানে কী হবে, ট্রাই টু কিপ ইয়োর সেলফস ফিট। ইয়োর সেলফস মানে হচ্ছে তোমাদের নিজেরকে। ঠিক আছে, তোমাদের নিজেকে ফিট রাখার জন্য সবসময় ফিট রাখার চেষ্টা করবে। ঠিক আছে, ফিট মানে হচ্ছে সুস্থ বা সবল রাখার চেষ্টা করবে। এখানে ইয়োর সেলফস, এগুলো হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন বলা হয় এইগুলোকে। এখানে আমরা লিখবো ইয়োর সেলফস। এরপর 2 নম্বর কী দেওয়া আছে, দ্য চিলড্রেন আর প্লেয়িং অ্যামং। তো কী হবে, দ্য চিলড্রেন আর প্লেয়িং অ্যামং দেমসেলভস হবে। দেমসেলভস মানে হচ্ছে নিজেদের মধ্যে, তাদের নিজেদের মধ্যে, অর্থাৎ শিশুরা তাদের নিজেদের মধ্যে খেলা করছে। 3 নম্বর হচ্ছে মাদার কুকড দ্য ফুড। কী হবে, মাদার কুকড দ্য ফুড হারসেলফ। হারসেলফ মানে হচ্ছে নিজে, আর মা নিজেই রান্না করেছেন বা করেছিলেন, এখানটা হবে হারসেলফ। ওকে, এইগুলোকে বলা হয় কি এমপ্যাথিক প্রোনাউন্স এইগুলোকে। পরের প্রশ্ন আমরা দেখব নাম্বার সিতে, ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে কাজ করতে হবে। 1 × 4 = 4। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে হি সেভড মানি ফর ফিউচার, সে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করেছিল।
তো চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের অবজেক্টটাকে প্রথমে আগে লিখতে হবে সাবজেক্টের ঘরে, তারপর আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তো এখানে আমাদের দেখো অবজেক্ট কোনটা, হি সেভড মানি ফর ফিউচার, সে ভবিষ্যতের জন্য কী সঞ্চয় করে, মানি বা টাকা সঞ্চয় করে, তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো আমরা মানিটাকে আগে লিখবো, তারপর কি লিখবো, এখানে ফার্স্ট টেন্সে আছে তো ওয়াজ হবে, মানি ওয়াজ সেভড বাই হিম ফর ফিউচার, এভাবে লিখবো। দেখো মানি ওয়াজ সেভড বাই হিম ফর ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য তার দ্বারা টাকা সঞ্চয় করা হয়েছিল, এরকম হচ্ছে এটার বাংলা অর্থ হবে। 2 নম্বর, সি ওয়ার্কস ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সি হ্যাজ টু সাপোর্ট হার ফ্যামিলি, তাকে তার পরিবারকে সাপোর্ট করতে হয়, ওকে, বা সাহায্য করতে হয়। জয়েন ইউজিং ইনফিনিটিভ, এখানে দুটি সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স দুটোকে একটা সেন্টেন্সে লিখতে হবে ইনফিনিটিভ যোগ করে, ইনফিনিটিভ সাহায্যে। তো আমরা কীভাবে লিখবো, সি ওয়ার্কস ভেরি হার্ড টু সাপোর্ট হার ফ্যামিলি, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করে তার পরিবারকে সাপোর্ট করার জন্য। 3 নম্বর হচ্ছে আই এম ফন্ড ড্যাশ দেওয়া আছে, এখানে দেওয়া চকোলেট, ইউজ আ প্রিপোজিশন, এখানে একটা প্রিপোজিশন লিখতে হবে শূন্যস্থানে। তো কী হবে, আই অ্যাম ফন্ড, এখানে হবে অফ, আই অ্যাম ফন্ড অফ চকলেট, আমি চকলেট ভালোবাসি, ঠিক আছে, এখানে হবে অফ, অফ হচ্ছে একটা প্রিপোজিশন। এরপর হচ্ছে দেখো নাম্বার 4, দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং উইথ ইউ, চেঞ্জ দ্য মাড অফ ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ করে লিখতে হবে। তো ন্যারেশন স্টেজ আমরা কীভাবে করবো, এটার দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু, সোয়ালো স্ট্যাচুটাকে বলেছিল কি, দ্যাট হি, এখানে দেখো এটা আমাদের প্রেজেন্ট, এই অংশটা প্রেজেন্ট ইনডেফিনিটলি দেওয়া আছে, এটা আমাদের কী করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে, তো আমাদের পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। তো কী হবে, হি ওয়াজ, এবং আই এর জায়গায় হি হবে, হি এখানে অ্যাম ছিল, এখানে কী হবে, হি এর পর ওয়াজ হবে, হি ওয়াজ স্টেইং উইথ হিম, এখানে ইউ ছিল, এখানে হিম হবে, অর্থাৎ সোয়ালো স্ট্যাচুটাকে বলেছিল কি যে সে তার সঙ্গে থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে সেকশন সি রাইটিং স্কিল, এখানে 4 নম্বর দাগে রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, অর্থাৎ এখানে একটা ছোট গল্প লিখতে বলা হচ্ছে 80টা শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এখানে নিচে কিছু হিন্টস দেওয়া আছে, সেগুলোর সাহায্যে লিখতে হবে। গিভ আ সুটেবল টাইটেল অফ দ্য স্টোরি, এবং এই গল্পটার একটা উপযুক্ত টাইটেল বা শিরোনাম দিতে হবে, প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। তো এখানে দেখো হিন্টসগুলো কী দেওয়া আছে, আ ফার্মার ফাইন্ডস আ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড, অর্থাৎ একজন কৃষক একটা সাপ দেখতে পেয়েছিল যে কিনা প্রচণ্ড ঠান্ডায় প্রায় মরতে বসেছিল, এরকম। ব্রিংস ইট হোম, তারপর সেই চাষি কী করেছিল, সেই সাপটাকে বাড়িতে নিয়ে এসেছিল। ওয়ার্মস ইট, এবং এটাকে উষ্ণতা দিয়েছিল বা গরম করেছিল, ঠিক আছে। সেভড ইটস লাইফ, এবং এটার জীবন বাঁচিয়েছিল সেই সাপটার, ওকে। দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার সন, তারপর সেই সাপটা কী করেছিল, সেই কৃষকের যে ছেলে, তার ছেলেকে কামড়াতে গিয়েছিল আর কি, ওকে। দ্য ফার্মার চেজেস অ্যাওয়ে দ্য স্নেক, তারপর কী করেছিল, কৃষক সেই সাপটাকে তাড়িয়ে দিয়েছিল। তো এখান থেকে এগুলোর সাহায্যে আমাদের এই গল্পটাকে লিখতে হবে। তো দেখো আমরা এখানে লিখছি, প্রথমে একটা গল্পের নাম দিচ্ছি, আ ফার্মার অ্যান্ড আ স্নেক, একজন কৃষক এবং একটি সাপ। ওয়ান্স আপন এ টাইম, মানে এক সময়, কোনো এক সময়, দেয়ার লিভড আ পুয়ার অ্যান্ড কাইন্ড ফার্মার, অর্থাৎ একজন পুয়ার মানে হচ্ছে দরিদ্র, এবং কাইন্ড মানে দয়ালু একজন কৃষক বাস করতো। ওয়ান ডে মানে হচ্ছে একদিন, ওয়েন হি ওয়াজ গোয়িং হোম, যখন তিনি বাড়ি যাচ্ছিলেন, হি ফাউন্ড আ স্নেক, তিনি একটা স্নেক মানে সাপ দেখতে পেলেন। অলমোস্ট ডেড উইথ কোল্ড, প্রায় ঠান্ডায় প্রায় সেই সাপটা মরতে বসেছিল, এরকম। হি পিকড ইট আপ, সে সেই সাপটাকে তুলে নিল, ঠিক আছে, তুলে নিয়ে আসলো। অ্যান্ড ব্রট ইট হোম, এবং এটাকে বাড়ি নিয়ে আসলো। হি ওয়ার্মড ইট, সেটাকে গরম করলো বা উষ্ণতা দিল। অ্যান্ড সেভড ইটস লাইফ, এবং এটার জীবন রক্ষা করলো বা জীবন বাঁচালো। আফটার ফুললি কিওর্ড, ওকে, আফটার ফুললি কিওর্ড মানে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর, সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার পর কী হলো, দ্য স্নেক ওয়াজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার সন, ওকে। সেই সাপটা কী করলো, কৃষকের যে ছেলে, তার ছেলেকে কামড়াতে গেল। দেন দ্য ফার্মার রিয়েলাইজড হিজ মিস্টেক, তারপর কৃষক তার ভুল বুঝতে পারলো, ঠিক আছে, রিয়েলাইজ মানে হচ্ছে তার ভুল বুঝতে পারলো, যে সাপটাকে সে বাড়িতে নিয়ে এসে সে ভুল করেছে আর কি, ঠিক আছে। দুষ্টুদের কিন্তু সাহায্য করতে নেই। এরপর দেখো, দেন হি চেজড দ্য স্নেক অ্যাওয়ে ফ্রম হিম, তো তারপর কী হলো, চেজ মানে হচ্ছে কি তাড়িয়ে দেওয়া। দেন হি চেজড, তারপর তিনি তাড়িয়ে দিলেন সেই সাপটাকে, দ্য স্নেক অ্যাওয়ে ফ্রম হিম, মানে তার কাছ থেকে বা তাদের বাড়ির থেকে সাপটাকে তিনি তাড়িয়ে দিলেন সেই কৃষক। তো এইভাবে আমরা খুব সংক্ষেপে লিখলাম এই গল্পটিকে, এবং গল্পটার একটা মোরাল আমরা লিখছি বা নীতি কথা লিখছি। দেখো, গ্র্যাটিটিউড ক্যান নট বি এক্সপেক্টেড ফ্রম দ্য উইকড, মানে যারা দুষ্টু হয় তাদের কাছ থেকে কৃতজ্ঞতা কোনোভাবে আশা করা যায় না,
কাউকে যদি আমরা সাহায্য করি বা কারো উপকার করি তার কাছ থেকে তারও কিন্তু উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা, ঠিক আছে, অর্থাৎ তারও সাহায্য করা উচিত। কিন্তু এখানে সাপটা কী করলো, তাকে উপকার করলো, কিন্তু সে আবার ঘুরে উল্টে তার কৃষকের ছেলেকে কিন্তু কামড়াতে গিয়েছিল। তো তার জন্য এখানে বলা হচ্ছে ওকে, দুষ্টুদের কাছ থেকে কিন্তু কৃতজ্ঞতা আশা করা যায় না। তো নেক্সট আমরা দেখব এটার বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো বাংলাটা। তো এরপর তোমাদের এখানে বলা হচ্ছে আরও একটি দেওয়া আছে অথবা দিয়ে যে কোনো একটি লিখতে হবে। এখানে বলা হচ্ছে রাইট আ লেটার, একটা লেটার লিখতে বলা হচ্ছে ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে, টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাইকে লিখতে হবে এই চিঠিটা, অ্যাডভাইজিং হিম টু বি কাইন্ড টু অ্যানিম্যালস, অর্থাৎ প্রাণীদের প্রতি তোমাকে কাইন্ড মানে হচ্ছে দয়ালু, প্রাণীদের প্রতি সদয় হওয়ার জন্য তোমার যে ভাইকে তোমাকে অ্যাডভাইস মানে উপদেশ দিয়ে একটা চিঠি লিখতে হবে, যে যারা স্ট্রিট ডগস রয়েছে, এই ধরনের যে সমস্ত অ্যানিম্যাল রয়েছে আর কি, ঠিক আছে, প্রাণী যে সমস্ত রয়েছে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ না করে তাদের প্রতি সদয় হওয়াটা উচিত, সেই সব কথা লিখে তোমাকে একটা চিঠি লিখতে হবে তোমার ভাইকে। এখানেও প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। তোমরা কীভাবে লিখবো, প্রথমে দেখো ওন অ্যাড্রেস অ্যান্ড ডেট, এখানে তোমরা খাতার ডান দিকে প্রথমে নিজের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানটা লিখবে, নিজের অ্যাড্রেসটা এভাবে লিখবে এবং এখানে একটা ডেট লিখবে, ঠিক আছে। তারপরে লেখা হয়ে যাওয়ার পর এখানে দেখো ডিয়ার বিদেশ, আমরা এখানে নাম দিয়েছি, তোমরা তোমার নিজের ভাইয়ের নাম দেবে অথবা ডিয়ার ব্রাদারও লিখতে পারো, ঠিক আছে, এইভাবে লিখবে। লেখার পর দেখো আমরা এখানে লিখছি আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। ওকে, হাউ আর ইউর স্টাডিজ গোয়িং অন, তোমার পড়াশোনা এখন কেমন চলছে। আই ওয়ান্টেড টু শেয়ার ওয়ান থিং, আমি তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই বা ভাগাভাগি করে নিতে চাই। দ্যাট আই রিসেন্টলি কেম অ্যাক্রস, যেটা রিসেন্টলি বা খুব সম্প্রতি আমি যে ব্যাপারটার সম্মুখীন হয়েছিলাম, লাস্ট মান্থ মানে গত মাসে, ভেন মানে হচ্ছে যখন, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, আই কেম অ্যাক্রস আ স্ট্রিট ডগ, আমি একটা যে রাস্তার কুকুরের সাক্ষাৎ হয়েছিল হঠাৎ করে আমার, ঠিক আছে। ইট ফেল্ড ভেরি হেল্পলেস উইথ হাঙ্গার, এবং এটাকে খুব হেল্পলেস মানে অসহায় দেখাচ্ছিল এবং ক্ষুধার্ত দেখাচ্ছিল সেই কুকুরটাকে। পিপল রাদার দ্যান হেল্পিং ইট, অর্থাৎ পিপল এই মানুষজন এই কুকুরটাকে সাহায্য করার পরিবর্তে কী করছিল, স্টার্টেড থ্রোয়িং স্টোনস অ্যাট ইট, সেই কুকুরটার প্রতি পাথর ছুঁড়ে মারছিল কুকুরটাকে সাহায্য করার পরিবর্তে। আই ফেল্ট ভেরি ব্যাড, এবং এটা দেখে আমার খুব খারাপ লাগলো। আই কেপ্ট সাম বিস্কিটস ইন ফ্রন্ট অফ ইট, এবং আমি এই কুকুরটার সামনে কিছু বিস্কিট রাখলাম। অ্যান্ড ইট স্টার্টেড ইটিং, এবং এই কুকুরটা সেই বিস্কুটগুলো খেতে শুরু করলো। আই ওয়ান্ট টু অ্যাডভাইস ইউ, আমি তোমাকে উপদেশ দিতে চাই, দ্যাট নেভার এভার মিসট্রিট মানে হচ্ছে খারাপ আচরণ করা, মিসট্রিট অ্যানিম্যালস মানে কোনো প্রাণীর সঙ্গে যেন কখনোই তুমি খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করবে না, এটা আমি তোমাকে উপদেশ দিচ্ছি। আই নো, আমি জানি, ইউ আর আ সেন্সিটিভ বয়, আমি জানি তুমি একটা খুব সংবেদনশীল একটা ছেলে বা সদয় একজন ছেলে, ঠিক আছে। অ্যান্ড ইউ উইল লিসেন টু মি, এবং তুমি আমার কথা শুনবে। তো এইভাবে লিখলাম। এরপর দেখো আই উইল ব্যাক সুন, আমি খুব তাড়াতাড়ি ফিরবো বা আমি খুব তাড়াতাড়ি আসবো, এরকম। এরপর দেখো এখানে লিখবে ইয়োর লাভিংলি, ওকে, বা ইয়োর এল্ডার ব্রাদার লিখতে পারো, লিখে নিজের নামটা এখানে লিখবে, সম্পূর্ণ নাম লেখা দরকার না, শুধু প্রথম নামটুকু লিখবে। তারপর এখানে ব্রাদার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট, নিজের ভাইকে তুমি যে ঠিকানা চিঠিটা লিখছো, ঠিক আছে, সেইখানকার এখানে একটা ঠিকানা লিখতে হবে এবং সেখানে তুমি নিচে একটা ডেট লিখবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই লেটারটিকে লিখতে হবে। এই লেটারের যেটা বাংলা অর্থ আমরা লিখলাম যে বক্তব্য, তার অর্থটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে এটাও পড়ে নিতে পারো ভিডিওটিকে পজ করে। ওকে, তো দেখো আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের আমরা এখানে একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে কিন্তু পড়ে নেবে এবং যে প্যাসেজগুলো যে লেসনগুলো তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের প্রতিটা লেসন তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে, এবং অ্যাক্টিভিটিগুলো সলভ করবে। আর এখানে আমরা যে রাইটিংগুলো দুটি রাইটিং এখানে আলোচনা করলাম, রাইটিং দুটো তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে, ঠিক আছে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, এখানে পিডিএফ পাশে কিন্তু ভিডিওগুলো থাকবে। ওকে, আর আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।